তোমাদের আজ আমি ভারতবর্ষের কৃষিকার্য সম্বন্ধে একটা ক্লাস নেব। তো আগে আমরা কৃষিকার্য পড়ার আগে কৃষিকার্য কি আমরা ছোটবেলা থেকে তো জেনে আসছি যে এগ্রিকালচার বা কৃষিকার্য। কৃষিকার্য আমি ছোট্ট সংক্ষেপে একটু বলি যে আমরা জানি যে কৃষিকার্য মানে হচ্ছে মাঠে ফসল ফলানো, কিন্তু না, তোমরা যখন একটু বড় হবে, যখন বড় ক্লাস উঠবে, তখন একটু জানবে যে অধ্যাপক জিমারম্যান, আমরা আধুনিক সম্পদশাস্ত্রের জনক বলে থাকি তাকে, এই অধ্যাপক জিমারম্যান কিন্তু কৃষিকার্যের সংজ্ঞাটা পাল্টে দিয়েছিল। কি না, উনি বলেছিলেন যে উদ্ভিদ এবং প্রাণীর যে জন্ম এবং বৃদ্ধি, এটাকে কাজে লাগিয়ে মানুষ তার নিজের প্রয়োজনের জন্য বা চাহিদা মেটানোর জন্য যে সমস্ত কার্যাবলী করে থাকে তাকে আমরা বলছি কৃষিকার্য। তাহলে কি হলো, জন্ম এবং বৃদ্ধি মানে কি, তুমি একটা গাছ লাগালে, গাছটা বড় হলো, ফসল হলো, সেই গাছটা কেটে দিলে, তুমি সেখান থেকে ফসল পেলে। একটা ছোট চারা, হয়তো ছোট মাছের বা চারা, সে তুমি জলে ছাড়লে, সেই মাছটা বড় হলো এবং তুমি তারপর সেটা তোমার নিজের চাহিদার জন্য তুমি নিয়ে নিলে। তাহলে এই যে উদ্ভিদ ও প্রাণীর জন্ম এবং বৃদ্ধি, এইটাকে কাজে লাগিয়ে মানুষ তার যখন নিজের চাহিদা পূরণের জন্য যে কাজ করছে, তখন তাকে আমরা বলছি কৃষিকার্য। তাহলে কৃষিকার্য মানে কিন্তু শুধুমাত্র আমরা এতদিন যে ফসল ফলানো জেনেছি তা নয়, এখানে কিন্তু মাছ চাষ, পোলট্রি ফার্ম বা সবজি চাষ, এগুলো সব ধান বা গম চাষ ইত্যাদি সবই কিন্তু কৃষিকার্যের মধ্যে পড়ছে। তো আমরা আমাদের মাধ্যমিকের সিলেবাসে আমাদের অত তোমাদের কৃষিকার্যের অত মানে জানার বিষয় নেই। তোমাদের যেটুকু জানা সেটা হচ্ছে যে আমাদের এই কৃষিকার্যের, যেমন ভারতের কৃষির বৈশিষ্ট্য কি। তাহলে 1 নম্বর হচ্ছে ভারতীয় কৃষির বৈশিষ্ট্য হচ্ছে, প্রথম হচ্ছে জীবিকা সত্তা ভিত্তিক কৃষি। তাহলে ভারতীয় কৃষির প্রথম বৈশিষ্ট্য হচ্ছে জীবিকা সত্তা ভিত্তিক কৃষি। তাহলে জীবিকা সত্তা ভিত্তিক কৃষি মানে কি, জীবিকা সত্তা ভিত্তিক, অর্থাৎ পুরোপুরি নিজেদের জীবন ধারণের জন্য। অর্থাৎ আমাদের এখানে চাষি কি করে, সে চাষ করে, ফসল তোলে, সেই ফসল সে নিজে খাবার জন্য রেখে দেয় এবং বাকি কিছুটা সে বাজারে নিয়ে যায়, বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে এবং বিক্রি করে সেই টাকা দিয়ে সে কিন্তু, ধরো যে ধান বিক্রি করলো, সে হয়তো সেই টাকা দিয়ে মুদিখানার জিনিস কিনে নিয়ে গেল বাড়ি, বা যে হয়তো যে পটল বিক্রি করলো সে হয়তো কাপড় কিনে নিয়ে গেল বাড়ি। অর্থাৎ তার নিজের জীবন ধারণের জন্য সে কিন্তু করছে, মানে বাণিজ্য বা উদ্বৃত্তর জন্য কিন্তু সে ওই ধরনের কোনো রকম চিন্তা তার নেই, শুধুমাত্র তার পেটে খাওয়ার জন্য বা নিজেদের জীবন ধারণের জন্য সে করছে। সেই জন্য ভারতীয় কৃষির প্রথম এবং প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটি জীবিকা সত্তা ভিত্তিক কৃষি। 2 নম্বর হচ্ছে যে ভারতীয় কৃষি, যেটা 2 নম্বর পয়েন্ট হচ্ছে জনসংখ্যার বিপুল চাপ। অর্থাৎ আমরা যদি দেখি ভারতীয় কৃষির উপরে জনসংখ্যার প্রচুর চাপ, অর্থাৎ প্রায় এই মুহূর্তে আমাদের প্রায় 35 থেকে 140 কোটি দেশের লোক আমরা এই মুহূর্তে। তো ভারতবর্ষে বুঝতেই পারছো জনসংখ্যা এত বেশি, ওয়ার্ল্ডের দ্বিতীয় আমরা, জনসংখ্যাতে আমরা দ্বিতীয় আছি। তো এত বেশি পরিমাণ জনসংখ্যা আমাদের এই জমির উপরে বেশি পরিমাণ পড়ে বলে আমাদের এই জমির উপরে কি হয়, প্রচন্ড বেশি, অর্থাৎ এখানে মাথাপিছু জমির পরিমাণ কিন্তু আমাদের কম, অর্থাৎ লোক বেশি জমি কম। তাহলে এটা হচ্ছে ভারতীয় কৃষির একটা বৈশিষ্ট্য। এরপর আসে আমরা পশু শক্তির প্রাধান্য। ভারতীয় কৃষির ক্ষেত্রে যেটা আমরা দেখবো, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, মানে আমরা এখানে যন্ত্র কম নির্ভর করা, যন্ত্র বেশি ইউজ করা হয় না, এখানে পশু এবং পেশি শক্তি এগুলোই বেশি ব্যবহার করা হয়। অর্থাৎ মানুষ কোদাল দিয়েছে বা নিয়েছে, বা নিড়ানি দিয়েছে নিড়াচ্ছে, গরু বা বলদ দিয়ে মই দেওয়া হচ্ছে, মাল বয়ে নিয়ে আসা হচ্ছে। তাহলে এই যে কাজগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই পশুর সাহায্যে করানো হয় এবং সঙ্গে মানুষ কিন্তু তার পেশি শক্তিটাকেও ইউজ করে। এরপর আসছে আমরা মৌসুমী বায়ু নির্ভর। ভারতবর্ষের কৃষিটা কিন্তু একেবারে পুরো মৌসুমী বায়ু নির্ভর। অর্থাৎ আগেকার দিনে ভারতবর্ষে একটাই মাত্র ফসল হতো, সেটা হচ্ছে মৌসুমী বায়ু জলবায়ুর উপর ভিত্তি করে। যখন বর্ষাকালে বৃষ্টি হয়, সেই বৃষ্টির সময় ধান চাষ করা হতো, সেই ধানটাই অঘ্রাণ মাসে উঠতো, অর্থাৎ আমরা তাকে নবান্ন বলি। হ্যাঁ, সেই একমাত্র একটাই কিন্তু ধান চাষ করা হতো। কিন্তু বর্তমানে এটা একটু চেঞ্জ হয়েছে, বর্তমানে আমরা যা সারা বছর জলসেচ করার পরে আমরা চাষবাস করছি, কিন্তু তবুও এখনো পর্যন্ত কিন্তু ভারতের জলবায়ু, আমাদের যে কৃষিকার্য যেটা হয় সেটা মৌসুমী বায়ুর উপর নির্ভর করে। অর্থাৎ মৌসুমী বায়ু যদি দেরিতে আসে তাহলে সমস্যা হয়, বা যদি আগে চলে আসে, বা যদি বেশি বৃষ্টি হয়, ইত্যাদি ইত্যাদি, এই কারণগুলো কিন্তু ভারতীয় কৃষির উপরে কিন্তু আমাদের বিভিন্নভাবে প্রভাব ফেলে। এরপর আছে জলসেচের ব্যবহার। অর্থাৎ ভারতবর্ষে যদি আমরা দেখি, ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ যে জলসেচ সব থেকে বেশি করে। প্রথম হচ্ছে মিশর, তারপর হচ্ছে ভারত। তাহলে ভারতবর্ষের কিন্তু এটা একটা বৈশিষ্ট্য, আমি একটু আগেই বললাম যে মৌসুমী বায়ুর উপর নির্ভর করে হলেও ভারতবর্ষের ম্যাক্সিমাম জমিতে কিন্তু জলসেচ করতে হয়, এবং বিশেষ করে শীতকালে যখন চাষ করি আমরা, তখন তো অবশ্যই আমাদের জলসেচ করতে হয়, এবং সেই জলসেচগুলো আমরা কূপ, নলকূপ ইত্যাদির সাহায্যে করে আসি। তোমরা নদী জলাশয় যখন পড়েছিলে ওখানে তোমরা পেয়েছিলে কূপ, নলকূপ, হ্যাঁ, বা আমরা জলাশয় ইত্যাদির মাধ্যমে ভারতবর্ষে আমরা কিন্তু জলসেচ করে থাকি। এরপর সেই ক্ষুদ্র জমির জোত বা জোতের আয়তন ছোট। জোত মানে কি, জোত হচ্ছে আমরা যদি দেখি মাঠের দিকে যদি আমরা এখন যাই, তাহলে দেখবো মাঠের মধ্যে এরকম ভাবে জমিগুলো সব ভাগ ভাগ করা আছে ছোট ছোট করে,
সব আল দিয়ে 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 ঘেরা। তাহলে এই যে এক একটা জমি, এই এক একটা জমিকে বলছি আমরা জোট। তো ভারতবর্ষে কি হয়, এই জোট আস্তে আস্তে কমে যাচ্ছে ধীরে ধীরে ধীরে। ধরো মনে করো তোমার বাবারা হয়তো 2 ভাই ছিল, তো এবার 2 ভাইয়ের তোমাদের জমি ছিল মনে করো 4 বিঘা। এবার আস্তে আস্তে তোমরা 2 ভাই, তোমাদের দুজনকে ভাগ করে দিল, তাহলে 2 ভাই এবার 2 বিঘা 2 বিঘা পেলে। আবার তোমাদের পরের জেনারেশন যদি আসে, তারা যদি 2 জন থাকে, তারা কত পাবে, 1 বিঘা 1 বিঘা। অর্থাৎ জমির পরিমাণ আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে এবং এই জোটগুলো আস্তে আস্তে কিন্তু ছোট হয়ে যাচ্ছে, জমিগুলো টুকরো টুকরো হয়ে যাচ্ছে। এটা কিন্তু ভারতীয় কৃষির একটা ভীষণ সমস্যা, এটা বলতে পারো। এই যে ছোট ছোট জোটের জন্য এই যে আলগুলো হচ্ছে, এই আলগুলোর জন্য কিন্তু জমি অনেক সময় নষ্ট হয়ে যায়। অর্থাৎ এই জমিতে তো চাষ হয় না, এই আলের জন্য চাষ হয় না, কারণ এই জমি আর এই জমির মধ্যে যে বাউন্ডারি গুলো আছে তাতে তো চাষ হবে না। তাহলে এই চাষের এই আলের জন্য কিন্তু প্রচুর জমি কিন্তু আমাদের ভারতবর্ষে নষ্ট হয়ে যায়। এরপর সে আমরা যে আমাদের ভারতবর্ষে যেটা হয় সেটা হচ্ছে যে মাথাপিছু যে কৃষি জমি, একটু আগেই বললাম যে ভারতবর্ষের মাথাপিছু জমি কৃষি জমির পরিমাণ কিন্তু 0.75 হেক্টর। মানে যেটা ভারতবর্ষের পৃথিবীর অন্যান্য দেশ যেগুলো আছে সেগুলো আমরা দেখি তাদের থেকে অনেক কম, এবং 2011 সালে সেটা কিন্তু কমে গিয়ে, অর্থাৎ আমরা যদি কি বললাম 2000 আমরা এটা 1991 সালে, 1951 সালে আমরা একটা দেখলাম, আর একটা দেখলাম 2011 সালে। তাহলে অর্থাৎ আমরা এই দুটো বছরে যদি দেখি, তাহলে যেখানে আমার ছিল 0.75 হেক্টর, সেখানে আমার দাঁড়িয়েছে 2011 সালে সেইটা পরিমাণ এসে আমাদের দাঁড়িয়েছে 0.11 হেক্টর। মানে বুঝতে পারছো কোথা থেকে কোথায় চলে আসছে, অর্থাৎ জমির পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে এরপর আসি কীটনাশক সারের অনিয়ন্ত্রিত ব্যবহার। ভারতবর্ষে যেহেতু অল্প জমি, লোকের জমির পরিমাণ কম, সেখানে সে কি করছে, তার জমিতে সব থেকে বেশি পরিমাণে সার দিয়ে কীটনাশক দিয়ে বেশি ফসল তৈরি করার চেষ্টা করছে। তো ন্যাচারালি কি হচ্ছে যে জমি হয়তো ফসল উৎপাদন হচ্ছে বেশি, কিন্তু জমি আস্তে আস্তে পলিউটেড হয়ে যাচ্ছে বা কীটপতঙ্গ মারা যাচ্ছে, অন্যান্য কিন্তু সমস্যাগুলো কিন্তু ভারতবর্ষে আস্তে আস্তে দেখা দিচ্ছে। এটাও কিন্তু ভারতীয় কৃষির একটা বৈশিষ্ট্য যে অধিক হারে কীটনাশক এবং সার ভারতের কৃষিতে ব্যবহার করা হচ্ছে। এরপর সে খাদ্য শস্যের প্রাধান্য। ভারতবর্ষে যে কৃষিকার্য আমরা করি, যে ফসল আমরা তৈরি করি, তার যত ফসল ফলাই আমরা, তার ম্যাক্সিমাম হচ্ছে খাদ্যশস্য। খাদ্যশস্য মানে কি, ধান, গম, ডাল জাতীয় শস্য, হ্যাঁ, চাপ, তারপর কফি, এই ধরনের ফসল কিন্তু আমরা সব থেকে বেশি আমাদের ভারতবর্ষে অর্থাৎ মোট কর্ষিত জমির প্রায় 58% জমিতে কিন্তু আমরা খাদ্যশস্য করি। অর্থাৎ যদি 100 ভাগ জমিতে আমরা চাষ করি, তার 58% এই জমিতে কিন্তু আমরা খাদ্যশস্য চাষ করছি। অর্থাৎ ভারতবর্ষে কিন্তু খাদ্যশস্যের প্রাধান্য আমরা বেশি দিই। পশু খাদ্যের অভাব। ভারতবর্ষে এই যে চাষ করছি আমরা, অন্য দেশে, বাইরের দেশে যেমন পশু খাদ্য তৈরি হয়, আলাদা করে পশুদের খাদ্য তৈরি হয়, কিন্তু ভারতবর্ষে কিন্তু গবাদি পশু প্রচুর আছে। তা সত্ত্বেও ভারতবর্ষের পশুদের জন্য কিন্তু আলাদা করে কোনো খাদ্য আমরা তৈরি করি না। আমরা পশু খাদ্য হিসাবে আমরা কিন্তু সেইভাবে আমাদের কোনো চাষ এখানে নেই। মানে ভারতবর্ষে পশু খাদ্য মাত্র আমরা যদি দেখি 4%, অর্থাৎ জমিতে আমরা যদি দেখি যে ভারতবর্ষে মাত্র 4% জমি অর্থাৎ এই তোমার হচ্ছে পশু খাদ্য ব্যবহার মানে উৎপাদন করার জন্য কাজে লাগছে। তাহলে 58% খাদ্যশস্য আর 4% কিন্তু মাত্র আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের যে কৃষি, সেখানে কিন্তু পশু খাদ্য তৈরি করছি আমরা। এরপর আসছে আমরা বহু ফসলি চাষ। অর্থাৎ জমিতে যদি আমরা যাই, জমির পাশে যদি আমরা কান দিয়ে শুনি, জমি হাঁপিয়ে উঠছে, অর্থাৎ সারা বছর চাষ হচ্ছে, জমি আজ ধান হচ্ছে তো কাল পাট হচ্ছে, আবার সেখানে আবার পাট উঠে গেল তো সেখানে গম হচ্ছে ইত্যাদি। মানে জমি কখনো খালি থাকছে না, অর্থাৎ সারা বছর ধরে আমরা ভারতবর্ষে কিন্তু এই ফসল চাষ করে যাচ্ছি। সেই জন্য আমাদের ভারতের এই ফসলকে আমরা বলি বহু ফসলি ব্যবস্থা। অর্থাৎ এক বছরে আমরা বহু রকমের ফসল আমরা চাষ করে থাকি। তাহলে এইগুলো হচ্ছে আমাদের ভারতীয় কৃষির বৈশিষ্ট্যের মধ্যে। আরও বলতে পারি যে ভারতীয় কৃষির বৈশিষ্ট্য যেমন মূলধনের অভাব। মূলধন নেই ভারতীয় কৃষির, মানে কৃষকরা বেশি মূলধন ব্যবহার করতে পারে না। হ্যাঁ, তারপরে ভারতীয় কৃষি অনেক সময় দেখা গেল যে ক্ষতির সম্ভাবনা, অর্থাৎ ক্ষতি হয়, বন্যা, খরা ইত্যাদি ইত্যাদির ফলে ভারতীয় কৃষি অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে, নষ্ট হয়। তাই সেই দিক দিয়ে চাষিরা তখন খুব বিপদে পড়ে যায়। তাহলে এই যে আলোচনাগুলো আমরা করলাম, এগুলো হচ্ছে সবই হচ্ছে আমাদের ভারতীয় কৃষির বৈশিষ্ট্য। এবার আসছি আমরা ভারতীয় কৃষির, যদি এরপরে আমরা যদি আসি ভারতীয় কৃষির হচ্ছে আমরা বৈশিষ্ট্য আমরা আসবো। ভারতীয় কৃষির বৈশিষ্ট্য আমরা জেনে গেলাম। এবার ভারতীয় কৃষির শ্রেণী বিভাগ, অর্থাৎ যদি আমরা দেখি শ্রেণী বিভাগটা, তাহলে আমরা কিভাবে দেখবো দেখি শ্রেণী বিভাগ। তাহলে আমরা শ্রেণী বিভাগ যদি করি, তাহলে প্রথমে আমি যদি আমরা ভাগের মধ্যে বলছি, তাহলে ফসলের শ্রেণী বিভাগের মধ্যে প্রথম হচ্ছে এই শ্রেণী বিভাগ ফসলের আমরা দুভাগে প্রথম ভাগ করছি। এক নম্বর কি, এক নম্বর হচ্ছে আমরা দেখি ব্যবহার অনুযায়ী,
অর্থাৎ আমরা যদি দেখি ব্যবহার অনুযায়ী 1 নম্বর। আর 2 নম্বরে যদি দেখি তাহলে উৎপাদনের মরশুম বা ঋতুর উপর ভিত্তি করে। 2 নম্বর হচ্ছে উৎপাদনের মরশুম, মরশুম বা ঋতু। অর্থাৎ আমরা যদি দুই রকম ভাবে প্রথম ফসলকে ভাগ করছি আমরা, একটা হচ্ছে যে ভারতের যে ব্যবহার আমরা কেমন ভাবে করছি তার উপর, আর একটা হচ্ছে উৎপাদনের মৌসুম। এবার এই ব্যবহার অনুযায়ী আমরা আবার একে দুভাগে ভাগ করেছি। 1 নম্বর হচ্ছে কি না খাদ্যশস্য বা খাদ্য ফসল, আর 2 নম্বরে যদি দেখি তাহলে হচ্ছে অর্থকারী ফসল। তাহলে 2 নম্বর হচ্ছে অর্থকারী ফসল। তাহলে আগে আমরা এই দুটোকে বুঝে নিই, অর্থকারী ফসল আর খাদ্যশস্য। তাহলে খাদ্য ফসল বা অর্থকারী ফসল এই দুটো হচ্ছে খাদ্য ফসল মানে যেগুলো আমরা খাই, অর্থাৎ আমরা খাওয়া হিসেবে যেগুলো কাজ করি, ধান আমরা বা হচ্ছে গম, ডাল ইত্যাদি। তো এবার আবার এই খাদ্যশস্যকে আমরা আবার দুভাগে ভাগ করেছি। 1 নম্বর হচ্ছে দানা শস্য, অর্থাৎ আমরা যদি দেখি দানা শস্য, আর একটা হচ্ছে ডাল, অর্থাৎ আমরা যদি দেখি ডাল শস্য। তাহলে এই দুটো ভাগে ভাগ করেছি। দানা শস্য কি? দানা শস্য যেমন ধান, গম ইত্যাদি। আর ডাল শস্য তো বুঝতেই পারছো, মুসুরির ডাল বা ধরো তোমার মুগ ডাল, যেগুলো ছোলার ডাল ইত্যাদি, এই যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে এর মধ্যে পড়ছে। তাহলে খাদ্যশস্য দুটো ভাগ, এক দানা শস্য আর হচ্ছে ডাল শস্য। এই যে অর্থকারী ফসলকে আমরা আবার ভাগ করেছি 3টে ভাগে। কি কি? এক হচ্ছে তন্তু ফসল, 2 নম্বর হচ্ছে হর্টিকালচার বা উদ্যান ফসল যেটাকে বলছি। আর 3 নম্বর হচ্ছে আমরা যদি দেখি 3 নম্বর হচ্ছে বাগিচা ফসল। তাহলে এরা কিন্তু সবাই হচ্ছে বাগিচা ফসল। এবারে এদের সম্বন্ধে যদি বুঝি, তন্তু ফসল কি? আঁশ, যে সমস্ত ফসলে আমরা আঁশ পাই, যেমন ধর পাট, তুলো ইত্যাদি। তো তোমাদের সিলেবাসে পাট নেই, তোমাদের সিলেবাসে শুধু তন্তু ফসল হিসেবে তোমাদের কার্পাস পড়তে হবে। তাহলে তন্তু ফসল গেল। হর্টিকালচার, এই হর্টিকালচারটাকে আমরা বলি উদ্যান কৃষি। অর্থাৎ যে সমস্ত কৃষি ব্যবস্থায় আমরা যদি দেখি যে একটা উন্নত ব্যবস্থার মাধ্যমে বিশাল আকার খামার তৈরি করে সেখানে যদি আমরা সারা বছর ধরে ফল, ফুল এবং শাকসবজি চাষ করি, তখন তাকে আমরা বলি হর্টিকালচার বা উদ্যান কৃষি। তাহলে কি কি বললাম? শাকসবজি সারা বছর ধরে হতে পারে, ফল, মৌসুমি ফল হতে পারে সারা বছর ধরে, এবং মৌসুমি ফুল হতে পারে সারা বছর ধরে। তাহলে তাকে আমরা হর্টিকালচার বলছি। তাহলে এই হর্টিকালচারকে আবার 3 ভাগে ভাগ করি আমরা। 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে আমরা যদি দেখি এখানে ভাগ করে লিখি। 1 নম্বর হচ্ছে ফ্লোরিকালচার, ফয়লয় ওকার রহস্যি, ফ্লোরিকালচার। 1 নম্বর হচ্ছে ফ্লোরিকালচার, 2 নম্বর হচ্ছে পম কালচার, আর 3 নম্বর হচ্ছে ওলেরিকালচার। তাহলে প্রথম হচ্ছে ফ্লোরিকালচার কি না? ফ্লোরিকালচার হচ্ছে সারা বছর ধরে মৌসুমী ফুলের চাষ যখন হবে সেই ধরনের উদ্যান কৃষিকে আমরা বলছি ফ্লোরিকালচার। আর সারা বছর ধরে যদি বাণিজ্যিকভাবে হোক, সারা বছর ধরে হোক, যদি আমরা ফলের চাষ করি তাহলে তাকে আমরা বলছি পোমাম কালচার। আর সারা বছর ধরে যদি শাকসবজির চাষ করি তখন তাকে বলছি আমরা ওলেরি কালচার। তাহলে কি কি বললাম? প্রথমটা হচ্ছে ফুলের চাষ, ফ্লোরিকালচার; দ্বিতীয় বললাম ফলের চাষ, পোমাম কালচার; আর 3 নম্বর বললাম শাকসবজি, ওলেরি কালচার। তাহলে এটাকে আমরা হর্টিকালচার বা উদ্যান কৃষি। এবার সে বাগিচা ফসল কি না? একটা বাগান করে বিদেশি মূলধন এবং দেশীয় শ্রমিক নিয়ে যখন একবার ফসল মানে লাগালে, একবার যদি তুমি গাছ লাগাও, অন্তত পক্ষে 3 বছর যদি ফসল পাও এবং সেটা বাণিজ্যের উদ্দেশ্যে যদি তুমি করো, তখন তাকে আমরা বলছি বাগিচা ফসল। তাহলে সঙ্গের মধ্যে আবার একটু বলছি, কি কি বললাম? বাগান করে বড় মূলধন প্রচুর ব্যবহার করবে, এবং সেটা বিদেশি মূলধন হতে হবে, বাইরের থেকে মূলধন দেয় প্রচুর। দেশীয় শ্রমিক, অর্থাৎ ওই অঞ্চলের যে লোকাল যে শ্রমিক তাদেরকে কাজ করানো হবে, এবং একবার গাছ লাগিয়ে যদি 3 বার অন্তত করে 3 বার যদি ফসল পাই, তখন তাকে আমরা বলছি বাগিচা ফসল। যেমন ধরো চা গাছ নিশ্চয়ই একবার লাগালে একবার ফসল তুমি পাবে এরকম না, চা গাছ দীর্ঘদিন ধরে তুমি চায়ের পাতা তুলতে পারবে। তুমি কমলা লেবু লাগালে গাছ, কমলা লেবু এবছর হলো, পরের বছর হলো, তারপরের বছর হলো, অর্থাৎ হতেই থাকবে। তুমি যদি এখানে ধরো যদি তুমি হচ্ছে রাবার গাছ লাগাও, সেই রাবার থেকেও একই রকম ভাবে রাবারের রস পাচ্ছি। কিন্তু তুমি ধান গাছকে কখনো বাগিচা ফসল বলতে পারবে না, কারণ ধান গাছ তুমি একবার লাগালে, ধান গাছ একবার হলো, শেষ হয়ে গেল, মারা গেল, তাহলে ওর থেকে তুমি আর পাবে না। তাহলে এই যে উদাহরণগুলো দিলাম তারা হচ্ছে সবই হচ্ছে বাগিচা ফসল। এবার আসছি আমরা বাগিচা ফসলের পর যদি আমরা যাই যে হচ্ছে ঋতু অনুযায়ী বা মরশুম অনুযায়ী, এটাকে আমরা আবার 3 ভাগে ভাগ করছি। 1 নম্বর হচ্ছে খারিফ শস্য,
2 হচ্ছে রবি শস্য, আর 3 নম্বর হচ্ছে জায়িদ শস্য। জায়িদ শস্য। তো আমি যদি তোমাদেরকে এখানে একটা আমরা একটা যদি ছকের সাহায্যে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে আমাদের এই তিনটে জিনিস খারিফ শস্য, রবি শস্য, জায়িদ শস্য কি। যদি আমি এইভাবে এখানে তিনটে বক্স করি, চারটে, ধরো এটা হচ্ছে গ্রীষ্ম, এখানে দিলাম বর্ষা, এখানে নিয়ে আসলাম শীত, আর এখানে ধরো বসন্ত। এটা হচ্ছে বসন্ত। তাহলে আমরা চারটে ঋতু পেলাম, একটা হচ্ছে গ্রীষ্ম, একটা বর্ষা, শীত আর বসন্ত। তো যদি দেখি আমরা গ্রীষ্মকালে এইভাবে যদি হয়, গ্রীষ্মকালে বোনা হচ্ছে আর বর্ষাকালে তোলা হচ্ছে বা কাটা হচ্ছে। আবার বুঝে নাও, গ্রীষ্মকালে বোনা হচ্ছে, বর্ষাকালে তোলা হচ্ছে, বর্ষাকালের আগে তোলা হচ্ছে, এটা হচ্ছে খারিফ শস্য। এটার নাম হচ্ছে খারিফ শস্য, খারিফ শস্য। আর যদি আমরা দেখি এরপরে বর্ষাকালে যদি আমি লাগাই এবং শীতকালে আমি তুলছি, তাহলে আমি যদি কি বললাম যে বর্ষাকালে লাগাচ্ছি আর শীতকালে তুলছি। আচ্ছা, একটু ভুল হলো, এখান থেকে একটু চেঞ্জ হবে। অর্থাৎ আমি যদি দেখি যে গ্রীষ্মকালে আমরা লাগাচ্ছি এবং বর্ষাকালে তুলছি, এটা হবে যে জায়িদ শস্য। একটু ভুল বলা হয়েছিল, এটা জায়িদ শস্য হবে। আর যদি বর্ষাকালে লাগাই, বর্ষাকালে আমি বুনছি, বোনা হলো, আর শীতকালে আমি তুলছি, তোলা হলো, তাহলে কি হবে, তোলা হলো, তাহলে এটা হবে হচ্ছে রবি শস্য। বুঝে নাও তাহলে আবার, গ্রীষ্মকালে বোনা হচ্ছে, বর্ষাকালের আগে তোলা হচ্ছে জায়িদ, বর্ষাকালে বোনা হচ্ছে, শীতকালে আগে তোলা হচ্ছে, এটা হচ্ছে রবি, আর শীতকালে বোনা হচ্ছে আর বসন্তকালে তোলা হচ্ছে, শীতকালে বোনা হচ্ছে, এটা একটু কম সময় লাগছে, এবং বসন্তকালে সেটা তোলা হচ্ছে, তাহলে এই শস্যটার নাম হচ্ছে তোমার আমরা যদি দেখি সেটা হচ্ছে জায়িদ শস্য হলো। এটা বর্ষাকালে হলো, এটা সরি আবার এটা ভুল হয়ে গেল, এটা হচ্ছে রবি না, এটা হবে তোমার খারিফ, আর এইটা হবে রবি। তাহলে আমরা একটু প্রথম থেকে আসি, একটু আমাদের গুলিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে আসি, গ্রীষ্মকালে বোনা হলো, বর্ষাকালের আগে তোলা হলো জায়িদ, বর্ষাকালে বোনা হলো এবং শীতের আগে তোলা হলো, ওটা হচ্ছে খারিফ, আর শীতে বোনা হলো আর বসন্তের আগে তোলা হলো, এটা হচ্ছে রবি শস্য। তাহলে এই তিন ধরনের আমরা মৌসুমের উপরে ভিত্তি করে আমরা ভাগ করে দিতে পারি। উদাহরণ কি হতে পারে, জায়িদ শস্যের উদাহরণ যেমন ধরো বাদাম হতে পারে, বাদাম বা বোরো ধান, বাদাম হতে পারে বা বোরো ধান হতে পারে। আর এই যে খারিফ শস্যের উদাহরণ কি হবে, খারিফ শস্যের উদাহরণ হচ্ছে আমরা যদি আউশ ধান যেটা বলছি সেইটা, আর আমন ধান কোনটা হবে, এইটা হচ্ছে রবি শস্য। অর্থাৎ এছাড়া রবি শস্যের মধ্যে যেমন ধরো ছোলা, মটর, তারপরে শীতকালীন যে শাকসবজি যেগুলো হয়, ফুলকপি, বাঁধাকপি, টমেটো ইত্যাদি, সবই কিন্তু এই রবি শস্যের মধ্যে পড়ছে। তো এখানে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে খারিফ শস্য এবং রবি শস্যের পার্থক্যতা। তো আমরা প্রচুর পার্থক্য বানাতে পারি রবি শস্য, খারিফ শস্যের পার্থক্য। যেমন ধরো রবি শস্য আমরা বলতে পারি এটি বর্ষাকালে হচ্ছে মানে মৌসুমের উপর নির্ভরশীল, এটি রবি শস্য মৌসুমের উপর নির্ভরশীল নয়। খারিফ শস্যের ক্ষেত্রে জলসেচ করতে হয় না যদি বর্ষাকালে হয়, কিন্তু রবি শস্যের ক্ষেত্রে জলসেচ করতে হয় যদি শীতকালে এটা হয়। খারিফ শস্যের খরচ কম, যেহেতু বৃষ্টির জলে আমরা করতে পারি, কিন্তু রবি শস্যের খরচ বেশি। খারিফ শস্যে আবার তোমার ক্ষতির সম্ভাবনা বেশি, কারণ বৃষ্টি যদি বেশি হয়ে বন্যা হয়ে যাবে, আর যদি কম হয় তাহলে খরা হবে, তাহলে খারিফ শস্যে ক্ষতি হতে পারে বেশি। কিন্তু রবি শস্য যেহেতু জলসেচের উপর নির্ভরশীল, এর ক্ষতি হয় না। খারিফ শস্য সাধারণত আমরা দেখতে পাই যে ধান বা পাট, এই দুটোর মধ্যে হতে পারে, আর শীতকালীন ফসল হিসেবে ম্যাক্সিমামটাই রবি শস্য। তাহলে আমরা এই খারিফ শস্য, রবি শস্যের কিন্তু এইভাবে আমরা পার্থক্য নিজেরা বানাতে পারি। তাহলে এরপর আসছি আমরা, তাহলে আমরা গেল আমাদের এটা শস্যের শ্রেণী বিভাগ আমরা এই পর্যন্ত বুঝলাম। এরপরে যেটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে যেগুলো আমাদের জানতে হবে, সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষার প্রশ্ন যেটা আসে, যে কোনো একটি তোমাদের সিলেবাসে অ্যাকচুয়ালি আছে হচ্ছে তোমাদের সিলেবাসে ধান, গম, ধান, গম, এই দুটো হচ্ছে তোমার খাদ্য ফসল হিসাবে দেওয়া হয়েছে, আর চা আর কফি এই দুটো তোমাদের পানীয় ফসল হিসাবে দেওয়া হয়েছে, আর 3 নম্বর হচ্ছে তোমাদের কার্পাস আর তোমাদের ইক্ষু বা আখ। তাহলে কার্পাস হচ্ছে তন্তু ফসল হিসাবে দেওয়া হয়েছে, আর ইক্ষুটাকে তোমাদের আমরা যদি বলি এটা বাগিচা ফসলও বলতে পারো,
চা কফিকেও বাগিচা ফসল বলতে পারো। তাহলে আমাদের এই 1 2 3 4 5 6 অর্থাৎ এই 6টা কৃষিজ ফসল এর উৎপাদনের অনুকূল পরিবেশ তোমাদের কিন্তু জানতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবেই, একটা থাকবেই। এবার এখানে প্রশ্নটা কিভাবে আসতে পারে থাকে ইদানিংকালে ঘুরিয়ে দিচ্ছে যে ধান ও গম চাষের বা চা কফি চাষের অনুকূল পরিবেশ বর্ণনা করো, এরকম আসতে পারে। অথবা দিতে পারে যে ধান, যে কোনো একটা ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। এই প্রাকৃতিক যখন উল্লেখ করবে তখন কিন্তু তোমাকে সব পয়েন্ট দিলে হবে না, তখন তোমাকে কিন্তু শুধু প্রাকৃতিক যে বিষয়গুলো আছে সেইগুলো দিতে হবে। যেমন ধরো তোমাকে দিতে হবে জলবায়ু, 1 নম্বর হচ্ছে জলবায়ু, এর সম্বন্ধে তোমাকে লিখতে হবে। 2 নম্বর হচ্ছে তোমাকে উষ্ণতা, কেমন ধরনের উষ্ণতা সেটা বলতে হবে। 3 নম্বর হচ্ছে বৃষ্টিপাত বলতে হবে, কত বৃষ্টিপাত, কত কম কি। তারপরে তোমাকে আর কি বলতে হবে যে এই বৃষ্টিপাতের সঙ্গে তুহিন, অর্থাৎ যদি তুহিনের কোনো ব্যাপারটা থাকে, তুষারপাত বা তুহিন যদি কিছু থাকে, 4 নম্বর হলো। 5 নম্বর হচ্ছে আবহিক অবস্থা, অর্থাৎ আবহিক অবস্থা বলতে কেমন তোমার আবহিক অবস্থা, এটা হচ্ছে ধরো যেমন ধান গাছের, যেমন প্রথমে যখন তুমি বপন করবে তখন তার গাছের গোড়ায় জল থাকতে হবে, তারপরের দিকে গিয়ে তার শুকাতে হবে, এবং যখন ফসল কাটা হবে তখন তার গোড়ায় জল থাকলে চলবে না, ইত্যাদি। তাহলে এই ধরনের আবহাওয়িক অবস্থা তোমাকে রাখতে হবে। যেমন চা চাষে ছায়াযুক্ত গাছ লাগাতে হবে, বা ধরো তোমার কফি গাছে ছায়াযুক্ত গাছ লাগাতে হবে। তাহলে এটা হচ্ছে আবহাওয়িক অবস্থা, মানে কি ধরনের আবহাওয়া বা কি ধরনের থাকবে। এবার হচ্ছে মৃত্তিকা, এরপর হচ্ছে তোমাকে মৃত্তিকা সম্বন্ধে বলতে হবে, যে মাটি, এখানকার মাটি কেমন লাগবে বা কি ইত্যাদি। এবার একটু আগে আমি বলি, তোমরা নর্মালি যেগুলো লেখো মৃত্তিকা, যে কোনো জিনিসের একটা মৃত্তিকা বলে দিলে যে এটার জন্য দোআঁশ মাটি দরকার, বা চাষাবাসের জন্য তো পর্জল মাটি দরকার, লিখছো ঠিক আছে, কিন্তু এর সঙ্গে তোমরা যে পয়েন্টটা জুড়বে নতুন করে সেটা হচ্ছে পিএইচ। এই পিএইচ এর কথাগুলো কিন্তু তোমাকে লিখতে হবে যদি তুমি ভালো নাম্বার পেতে চাও। তাহলে পিএইচ কি না, পিএইচ হচ্ছে মৃত্তিকার অম্ল ক্ষারত্ব নির্ণয়ের একটা স্কেল। তোমরা জানো যে যদি এটাকে আমরা 1 থেকে আমরা এরকমভাবে ভাগ করেছি 1 থেকে 14, তো 7 এর নিচে যদি পিএইচ এর মান হয় তাহলে সেটা হয় অম্ল প্রকৃতির, অর্থাৎ অ্যাসিডিক হয়। আর যদি 7 এর উপরে হয় তাহলে সেটা ক্ষারধর্মী হয়। তাই তোমাকে এবার বুঝে নিতে হবে যে কোন মাটি, তুমি যেমন চায়ের জন্য আমরা যদি দেখি, চায়ের জন্য আমরা অম্ল মৃত্তিকা বা অ্যাসিডিক মৃত্তিকা আমরা ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে চায়ের ক্ষেত্রে আমরা পিএইচ এর মান কিন্তু 7 এর নিচে দেখাবো, অর্থাৎ 7 এর নিচে আমরা হয়তো 4.5 থেকে 6.5 এরকম দেখাতে পারি। যে মাটিগুলো ক্ষার জাতীয় যেগুলো দরকার তাদের ক্ষেত্রে পিএইচ এর মান বেশি দেখাবো। যেমন ধরো আখের ক্ষেত্রে আমরা দেখবো যেখানে ক্ষারীয় মৃত্তিকা বা চুন জাতীয় মৃত্তিকা দরকার। তাহলে এই ধরনের পিএইচ এর কথা কিন্তু তোমাকে লিখতে হবে। আর লাস্ট হচ্ছে জমি বা ভূমির পরিমাণ, লাস্ট হচ্ছে কি জমি বা ভূমি, অর্থাৎ ভূমির প্রকৃতি, মানে ভূমি কেমন হতে হবে, সেখানে জমিটা কি ঢালু হবে নাকি জমিটা তোমার সমতল হতে হবে। তো একমাত্র তোমাদের যতগুলো এখানে তোমাদের দেওয়া হয়েছে 6টা যে ফসল, একমাত্র চায়ের ক্ষেত্রেই ঢালু জমি লাগবে, আর বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু সবই সমতল জমি লাগবে। তাই সমতল জমি হলে সেখানে চাষবাসের সুবিধা হবে, যন্ত্রপাতি নিয়ে আসার সুবিধা হবে। আর চায়ের ক্ষেত্রে কি হবে, চায়ের যদি প্রচুর জল লাগে, অথচ চায়ের গাছে গোড়ায় জল দেওয়া হলে চা গাছ মরে যাবে। তো ন্যাচারালি তাহলে কি হবে, চা চাষের জন্য কিন্তু এরকম ভূমির ঢালটা কি হতে হবে, ঢাল হতে হবে। এখানে তুমি গাছ লাগাও, তাহলে কি হবে, বৃষ্টি হলো, প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু দেখো গাছের গোড়ায় জল হচ্ছে না, কিন্তু তারা বেরিয়ে যাচ্ছে। সেই জন্য একমাত্র তোমার চা চাষের ক্ষেত্রে কিন্তু কি হবে, ওই ঢালু বা ভূমি রাখতে হবে, আর বাকিদের সবাই সমতল ভূমি। তাহলে এই যে আবার আসছে প্রথম থেকে, জলবায়ু, উষ্ণতা, বৃষ্টিপাত, তুহিন, আবহিক অবস্থা, মৃত্তিকা, এবং মৃত্তিকার একটু ভাগ লিখতে বলেছি ভালো করে, পিএইচ এর মান লিখতে বলেছি, আর জমি বা ভূমি প্রকৃতি। এই কটা পয়েন্ট কিন্তু প্রাকৃতিক, অর্থাৎ ইদানিংকালে তোমাদের পরীক্ষায় আসছে যে যে কোনো একটা ফসলের যে তোমার হচ্ছে ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, তখন কিন্তু এই পয়েন্টগুলো লিখবে। সেখানে কিন্তু কোনো শ্রমিক, মূলধন বা সার, কীটনাশক, যোগাযোগ ব্যবস্থা এই ধরনের কোনো পয়েন্ট লেখা যাবে না। আর যদি প্রশ্ন করে যে ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বলো, ভৌগোলিক যদি বলে, তখন কিন্তু তোমাকে প্রাকৃতিক এবং আঞ্চলিক দুটোই কিন্তু তোমাকে লিখতে হবে। তাহলে এই হচ্ছে ব্যাপার। এবার আসছি আমরা, এই যে পয়েন্টগুলো আমি বললাম প্রত্যেকটা ফসলের ক্ষেত্রেই এটা প্রযোজ্য, শুধু তোমাকে মনে রাখতে হবে কোন ফসল কি প্রকৃতি, এবং তার ফলে কিন্তু তুমি উষ্ণতাটাও মনে রাখতে পারবে খুব সহজে, এবং বৃষ্টিপাতও কিন্তু মনে রাখতে পারবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, ধান চাষ, ধান সারা বছর হয়, তাহলে সারা বছর যদি হয় তাহলে নিশ্চয়ই উষ্ণতা সারা বছর যদি হয়, তাহলে আমি এমন একটা উষ্ণতা লিখবো যেন শীতকালেও যেন সেটা আমরা পেতে পারি এবং গ্রীষ্মকালেও পেতে পারি। তাহলে 20 থেকে 30 এই অ্যাভারেজ যদি আমরা লিখি ধান চাষের ক্ষেত্রে, তাহলে কিন্তু হবে। আবার তুমি চলেছো গমে, গম শীতকালে হয়, তাহলে শীতকালে নিশ্চয়ই তুমি 20 থেকে 30 লিখতে পারবে না, কারণ শীতকালে টেম্পারেচার কম থাকে। তাহলে সেখানে আমরা কিন্তু লিখবো 15 থেকে 20 ডিগ্রি, অর্থাৎ শীতকালে টেম্পারেচার কম থাকে।
এইগুলো তোমাকে মাথায় নিয়ে লিখতে হবে। চা চাষের ক্ষেত্রে আমরা দেখবো চা চাষ খুব বেশি উপরে ঠান্ডাতেও জন্মাতে পারবে না, আবার একদম গরমে জন্মাতে পারবে না। তাহলে চা চাষের ক্ষেত্রেও আমরা দেখবো গড়ে মোটামুটি 20 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যেও কিন্তু আমরা চা চাষ করবো। তাহলে এই কনসেপ্টগুলো তোমাকে ক্লিয়ার করতে হবে। নেক্সট, গম চাষে যেমন বৃষ্টিপাত শীতকালে হয়, তাহলে বৃষ্টিপাত বেশি লাগবে না। আবার ধান চাষ বেশি বৃষ্টি লাগবে, আবার চা চাষে প্রচুর বৃষ্টি লাগে। তাহলে এইভাবে তুমি যদি প্রত্যেকটা পয়েন্ট তোমার একই, কিন্তু এবার এইগুলোর উপর ভিত্তি করে করে যদি তুমি লিখতে থাকো, তাহলে কিন্তু তুমি সবগুলোর অ্যান্সার করতে পারবে। আর এর মধ্যে যেটা একটা নতুন কয়েকটা পয়েন্ট আমি তোমাদের এক্সট্রা বলবো, যেমন ধরো রেটুন প্রথা বলে একটা শব্দ পাবে। এর মধ্যে তোমরা রেটুন প্রথা বলে একটা শব্দ। রেটুন কি? রেটুন হচ্ছে যে যদি এরকম কিছু গাছ হয়, যে গাছগুলো ধরো তুমি লাগালে, এই গাছগুলোর আবার কি হয়, এর গোড়া থেকে আবার নতুন করে গাছ জন্মায় গোড়া থেকে। তাহলে এই গাছটা আমি কেটে ফেললাম, ধরো এই গাছটা আমি এখানে আমার দরকার, আমার কেটে ফেললাম গাছটা, কিন্তু কাটলে আবার দেখা যাচ্ছে গোড়া থেকে আবার বেরোচ্ছে। তাহলে এই যে গোড়া থেকে যে বেরোচ্ছে তাকে রেটুন পদ্ধতি বলা হয়। যেমন আখ গাছ কাটলে আখের গোড়া দিয়ে আবার গাছ বেরোয়, আখ গাছ আলাদা করে নতুন করে লাগাতে হয় না। তাহলে এই পদ্ধতিটা হচ্ছে রেটুন পদ্ধতি। এরপর আসি বল উইভিল পোকা। এইটার নাম বল উইভিল পোকা, একটা পোকার নাম। এটা কি না, এটা হচ্ছে কার্পাস চাষ যখন আমরা করছি, এই কার্পাস চাষের ক্ষেত্রে কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে ওই যে পোকা যে গুটিগুলো হয়, সেই গুটিতে কার্পাস চাষে আমরা দেখবো যে পোকা ওইগুলো গুটিগুলোকে খেয়ে ফেলে, নষ্ট করে ফেলে। সেই জন্য তোমাকে কিন্তু কার্পাস চাষ যখন তুমি আলোচনা করবে, যদি তোমাকে অনুকূল ভৌগোলিক পরিবেশ দেয়, যদি প্রাকৃতিক না দেয় শুধু ভৌগোলিক দেয়, তখন তোমাকে কীটনাশকের কথা বলতেই হবে যে কার্পাস চাষে কীটনাশকের ব্যবহার বেশি করা হয়, কারণ ওই পোকাগুলো মারার জন্য। এই কথা কিন্তু বলতে হবে, এটা এক্সট্রা আলাদা। তাহলে আমরা চলে আসলাম যে স্পেশাল কিছু কিছু ক্যারেক্টার কিছু কিছু জিনিসের থাকছে। যেমন ধান গাছের ক্ষেত্রে ধান গাছের গোড়ায় জল থাকতে হবে প্রথম 45 দিন, তারপর আস্তে আস্তে শুকাতে হবে। এটা কিন্তু আবার অন্য দিনের হবে না। আবার তোমার স্পেশাল বৈশিষ্ট্য যেমন চা চাষের ক্ষেত্রে ভূমির ঢালটা বেশি হতে হবে, যেন জলটা গড়িয়ে চলে যায়। তাহলে এই যে স্পেশাল ক্যারেক্টার, তেমনি ভাবে কার্পাসের ক্ষেত্রে এই বড় হিবিল পোকার কথা তোমাকে বলতে হবে বা কীটনাশকের কথা বলতে হবে, এটা তোমার স্পেশাল বৈশিষ্ট্য। আখ চাষের ক্ষেত্রে রেটুন প্রথা, যেটা আমি বললাম রেটুনের কথা তোমাকে বলতে হবে। তাহলে এগুলো কিছু কিছু স্পেশাল বৈশিষ্ট্য থাকছে, আর বাকি কিন্তু সবার একই পয়েন্ট, এই একই রকম ভাবে পয়েন্ট দিয়ে আমরা লিখতে পারবো। আমি তোমাদের এখানে একটা ছবিতে এখানে দেখাবো, দেখবে যে এখানে একটা চারের মধ্যে আমরা কিভাবে পুরো জিনিসটাকে আমরা একভাবে রেখে দিতে পারি, সেটা এক ঝলক দেখলে আমরা কিন্তু আমরা পরে দেখে নিতে পারবো বা বুঝে নিতে পারবো। এরপর আমরা আসছি, তাহলে এইগুলো গেল আমরা আমাদের ভারতীয় কৃষির যে বৈশিষ্ট্য এবং তার মধ্যে দিয়ে তাহলে এই চ্যাপ্টারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসবে এবং তোমাদের সেই প্রশ্নগুলো কিন্তু করতে হবে। আর এখান থেকে আর যেগুলো তোমরা জানবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা ফসলের ফার্স্ট, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান কারা কারা অধিকার করেছে, এবং এই ফসলগুলোর গবেষণা কেন্দ্র কোথায়, আর এই ফসলগুলোর যে তোমার উন্নত বীজের যে নাম, এই কটা জিনিস তোমাদের একটু জানতে হবে আলাদা করে পরীক্ষা। তাহলে পরীক্ষাতে মোটামুটি আমরা কৃষিকার্য যা আলোচনা করলাম এগুলো মেন কৃষিকার্যের আলোচ্য বিষয়। এছাড়া আরো কিছু দু একটা প্রশ্ন থাকে যেগুলো আমরা এটা যদি বুঝে যাই তাহলে বাকি প্রশ্নের অ্যান্সারগুলো আমরা করতে পারবো। তাহলে আমরা আজকে কৃষিকার্য, তোমাদের কৃষিকার্য লাস্ট একটা কথা বলে শেষ করবো, সেটা ঝুম চাষ। ঝুম চাষ কি না, তোমরা জানো যে পার্বত্য অঞ্চলে যদি কোথাও যাই আমরা, তাহলে আমরা দেখতে পাই যে আদিবাসী অঞ্চল, যেখানে তারা কি করে, প্রথমে গিয়ে একটা জায়গায় জঙ্গল কেটে ফেলে, তো জঙ্গলটা রেখে শুকিয়ে সেটাকে পুড়িয়ে আগুন ধরিয়ে দেয়। তো আগুন ধরিয়ে দিলে কিছু ছাই তৈরি হয়, সেই ছাইটা মাটির উপর পড়ে, তো সেই মাটিতে ওরা কিছু চাষবাস করে, তারপর দীর্ঘদিন ধরে চাষ করে। কিন্তু ওরা কিন্তু ওই যে জমিতে কোনো সার ইউজ করে না, কিচ্ছু করে না, এমনি নর্মালি মাটি কুপিয়ে দিয়ে আসলো, বৃষ্টির জল হলো, দানা সরিয়ে দিল, কিছু গাছ হলো, ওদের চাষবাস করে খাবার নিল, তারা গোষ্ঠীর জন্য রাখলো, বাকিটা পরের বছর দানা হিসাবে রেখে দিল। তো এবার 2-3 বছর করার পর জমি আস্তে আস্তে কিছু উর্বর শক্তি কমে যাচ্ছে, জমিটা আর চাষ হচ্ছে না, তখন কি হবে, তখন তারা ওই জমি ফেলে রেখে আবার চলে যাবে অন্য জায়গায়। এই যে পদ্ধতি, অর্থাৎ আগুন জ্বালিয়ে পুড়িয়ে যে এই যে পদ্ধতিতে তারা চাষ করলো, এটাকে বলছি আমরা ঝুম প্রথা বা ঝুম চাষ। আর লাস্ট একটা কথা বলো, সবুজ বিপ্লব, এই শব্দটা একটু শুনে নাও। সবুজ বিপ্লব হচ্ছে ভারতবর্ষের যখন স্বাধীনতার পর, ভারতবর্ষে যখন 1945 সালে ভারতে দুর্ভিক্ষ দেখা দেয়, তোমরা জানো, তারপরে 1947 সালে ভারত স্বাধীন হয়। তো যখন স্বাধীনতার পর ভারতবর্ষের মানে নেতারা যখন ভারতবর্ষটাকে পেল, তখন তারা দেখলো যে বিশ্রী অবস্থা, ভারতবর্ষে না শিল্পে, না শিক্ষায়, না কৃষিতে, সব দিক দিয়ে ভারত একদম পিছিয়ে আছে। তখন ভারতবর্ষের সরকার কি করলো, বা যারা ব্যক্তি, তারা 5 বছর করে করে একটা পরিকল্পনা গ্রহণ করলো, তাকে আমরা বলি পঞ্চবার্ষিকী পরিকল্পনা।
এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে 60-এর দশকে আমরা যদি দেখতে পাবো যে ওই সময় কৃষিকার্যের উপরে একটা পরিকল্পনা করা হয়। যদিও তার আগে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু তার ফল পায়নি। তারপরে অধ্যাপক বোরলগের নেতৃত্বে 1958 সালে এই আরেকটা কমিটি গঠন করা হয়, এবং তার পরবর্তীকালে উনি কিছু পদক্ষেপের কথা বলেন, যে জমি কৃষকদের ঋণ দিতে হবে, উচ্চ ফলনশীল বীজ ব্যবহার তাদের সরবরাহ করতে হবে, জলসেচের ব্যবহার করতে হবে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, মাটি পরীক্ষা করার ব্যবস্থা করতে হবে। এই সমস্ত পদক্ষেপের কথা তিনি বলেন যে এইগুলো যদি করা যায় তাহলে ভারতের কিছু উন্নতি হবে। তখন দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে এই যে পদক্ষেপগুলো নেওয়া হলো, এর ফলস্বরূপ দেখা গেল পাঞ্জাবে গমের ফলনে ভীষণভাবে একটা আমূল পরিবর্তন হয়ে গেল। মানে যেখানে 11 কোটি হয়তো মেট্রিক টন চাষ হতো, সেখানে এক বছরে হয়ে গেল 143 কোটি মেট্রিক টন, মানে একটা বিশাল আমূল ইতিহাস ঘটে গেল। এই যে ফসলের ক্ষেত্রে এক আমূল পরিবর্তন ঘটলো 60-এর দশকে, একে বলছি আমরা সবুজ বিপ্লব। তাহলে এই সবুজ বিপ্লবের ফলে কি হলো, ভারতবর্ষে খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়ে গেল। ভারত খাদ্যের ব্যাপারে অন্য দেশের কাছে সাহায্য পেতে লাগলো না, বরঞ্চ ভারত এখন অন্য দেশকে খাদ্যে সাহায্য করে। তাহলে এটাও কিন্তু এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা, আমরা যে সবুজ বিপ্লব বলে যে শব্দ, এগুলো কিন্তু এখানে পেয়ে থাকবো। তাহলে আমরা আজকে ভারতের কৃষিকার্যের যে প্রশ্ন এবং তার যেগুলো বিষয়গুলো থাকে সেগুলো আমরা আলোচনা করলাম। তো এগুলো তোমাদের পরীক্ষাতে ভীষণভাবে কিন্তু খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এখান থেকে প্রশ্ন থাকবেই। ঠিক আছে, আজকে তাহলে এখানেই শেষ করছি।